নমস্কার, আমি আরজে প্রান্তিকা। কিশলয় ছোটবেলার সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভূত, দৈত্য, দানবের কাহিনী তো অনেক শুনলেন। আজ আমরা আপনাদের শোনাবো এক প্রাচীন শয়তানের কাহিনী, যার উপস্থিতি আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। কিশলয় ওয়ার্ল্ড ক্লাসিক্সের আজকের নিবেদন M.R. জেমস রচিত কাস্টিং দ্য রুনস অবলম্বনে রুনের মন্ত্র। আমি রয়েছি সম্পাদকের স্ত্রীর ভূমিকায়। এক প্রাচীন অভিশপ্ত শয়তানের কাহিনী শুনতে আপনারা তৈরি তো? বিধিবদ্ধ সতর্কীকরণ: বাচ্চারা এই গল্প থেকে দূরে থাকো। ভয় পেলে আমরা দায়ী নই। তবে শুরু হোক। টেবিলের উপর রাখা তিনটি চিঠি। প্রথম চিঠিতে সভার সম্পাদক মিস্টার কার্সওয়েলকে লিখেছেন, আপনাকে জানানো যাচ্ছে যে সভার আগামী অধিবেশনে পাঠ করার ইচ্ছা প্রকাশ করে আপনার পাঠানো অ্যালকেমির সত্য শীর্ষক প্রবন্ধটিকে উক্ত অধিবেশনের আলোচনায় স্থান দিতে সভার কর্মসমিতি অপারগ। কর্মসমিতির নির্দেশক্রমে প্রবন্ধটির পাণ্ডুলিপি এই পত্রের সঙ্গে ফেরত পাঠানো হলো। দ্বিতীয় চিঠিতে বলা হচ্ছে যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অকল্পনীয় কর্মব্যস্ততার কারণে এই মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রবন্ধ সংক্রান্ত আলোচনায় বসার সময় আমার হবে না। আমাদের সভার নিজস্ব নিয়মের বাধার কারণে সবার কর্মসমিতির সঙ্গে এ বিষয়ে আপনার বাক্যালাপের যে ইচ্ছা আপনি প্রকাশ করেছেন তার কোনো সুযোগ নেই। আপনাকে কেবল এইটুকু বলে আশ্বস্ত করতে পারি যে আপনার পাঠানো পাণ্ডুলিপিটি একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেই তার মতামতের ভিত্তিতে কর্মসমিতি সেটিকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মসমিতির এই সিদ্ধান্তের পেছনে যে কোনো ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করার অভিলাষ নেই, সে কথা বলাই বাহুল্য। দয়া করে উপরোক্ত কথাগুলি বিশ্বাস করবেন। তৃতীয় চিঠিতে জানানো হচ্ছে, সম্পাদক মহাশয় যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক মিস্টার কার্সওয়েলকে জানাচ্ছেন যে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ বর্গের কাছে মিস্টার কার্সওয়েলের প্রবন্ধটি মূল্যায়নের জন্য পাঠানো হয়েছিল তার বা তাদের নাম প্রকাশ করা সম্পাদক মহাশয়ের পক্ষে অসম্ভব। তিনি মিস্টার কার্সওয়েলকে এও জানাতে চান যে অতঃপর তিনি এই বিষয়ে মিস্টার কার্সওয়েলের আর কোনো পত্রের উত্তর দেবেন না। এই মিস্টার কার্সওয়েলটি কে? জিজ্ঞাসা করলেন সম্পাদক গৃহিণী। তিনি সম্পাদক মশাইয়ের অফিসে এসে সবে বসেছেন, এমন সময় টাইপিস্ট উপরিউক্ত তিনটে চিঠির শেষ চিঠিটা নিয়ে প্রবেশ করা মাত্রই সেটা টপ করে তুলে নিয়ে প্রশ্নটা ছুড়ে দিলেন তার কর্তার উদ্দেশ্যে। এই মুহূর্তে মিস্টার কার্সওয়েল রাগে অগ্নিশর্মা একটি লোক। আর কি বলি, লোকটি ধনী, থাকেন ওয়ারউইকশায়ারের লাফোর্ড অ্যাবিতে। চর্চা করেন নাকি অ্যালকেমির মানে অপরসায়নের, মন্ত্রতন্ত্র জাদুবিদ্যার মশলা মেশানো ঝুটো রসায়নের, আর আমাদের তারই ব্যাপারে ফলাও করে জানাতে চান। এর বেশি আমি আর তার ব্যাপারে খুব কিছু জানি না। যাকে তুমি যদি এখন বেরোতে চাও আমি কিন্তু তৈরি। তুমি কি এমন করেছো যে উনি এমন রেগে ক্ষেপে উঠেছেন? সাধারণ ব্যাপার, আর 5 জনের ক্ষেত্রেও যা করে থাকি এর ক্ষেত্রেও তাই করেছি। ব্যাপারটা কিছুই নয়, কথা নেই বার্তা নেই। ইনি একদিন হঠাৎ তার এই প্রবন্ধটার পাণ্ডুলিপি পাঠিয়ে জানিয়ে দিলেন যে আমাদের পরের অধিবেশনে এটা তাকে পড়তে দিতে হবে। তো সেটা আদৌ অধিবেশনে সবার সামনে পাঠ করার উপযুক্ত কিনা সেটা বোঝার জন্য আমরা মতামত চাইলাম এডওয়ার্ড ডানিংয়ের। গোটা লন্ডন শহরে ওই বিষয়ে তার চেয়ে বড় পণ্ডিতত্ব কেউ নেই। তিনি মত দিলেন যে লেখাটা একেবারে অপাঠ্য, পাতে দেওয়ার যোগ্য নয়। সেই থেকে কার্সওয়েল চিঠি লিখে লিখে আমার মাথা খেয়ে ফেলছে। আমরা কোন বিশেষজ্ঞের কাছে তার ওই সারের গোবর পাঠিয়েছিলাম তার নাম জানতে চেয়েছে শেষ চিঠিতে। তার কি উত্তর আমি দিয়েছি তা তো দেখলে। তুমি যেন আবার কাউকে কিছু বলো না এ ব্যাপারে। না না, পাগল নাকি?
আমাকে কখনো কাউকে কিছু বলতে দেখেছো? আমি শুধু ভাবছি ভদ্রলোক কোনোভাবে বেচারি মিস্টার ড্যানিং এর নামটা জানতে না পেরে যান। বেচারি মিস্টার ডানিং বলছো কেন? দিব্যি খোশ মেজাজে আছে একটা লোক, নিজের অত বড় বাড়ি, হাতে দেদার সময়, তোফা, আরামে বসে নিজের খেয়াল খুশি আর পড়াশোনা নিয়ে মেতে আছে, তাকে বলছো বেচারি? এই লোক যদি ওর খোঁজ একবার পেয়ে যায় তাহলে কি আর তিনি সেই তোফা আরামে থাকবেন? ওর জীবন তো এ অতিষ্ঠ করে তুলবে। হ্যাঁ, তা বটে। সেক্ষেত্রে অবশ্যই বেচারি ডানিং ছাড়া আর কিছু বলা যায় না। কর্তা গিন্নি আজ লাঞ্চের নিমন্ত্রণ। যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ তারা ওয়ারউইকশায়ারের লোক, তাই সম্পাদক গৃহিণী মনে মনে ঠিক করেই রেখেছিলেন যে এই বিচিত্র মিস্টার কার্সওয়েলের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করবেন। তবে খুব কায়দা করে কথাটা পারতে হবে তা তিনি জানতেন, কিন্তু অত কায়দার পথে তাকে যেতেই হলো না। গল্পগুজব করতে করতে খানিকক্ষণ কেটেছে কি কাটেনি, গৃহকর্ত্রী তার স্বামীকে বললেন, আজ সকালে লাফোর্ডের পাদ্রী মশাইকে দেখলাম। তাই নাকি? তা তিনি এই শহরে এসে ঘুরঘুর করছেন কি মতলবে? কে জানে, আমি গাড়িতে যাচ্ছিলাম, দেখলাম ব্রিটিশ মিউজিয়াম থেকে বেরোলেন। এমত অবস্থায় সম্পাদক গৃহিণী যদি কৌতূহলবশত তাদের জিজ্ঞাসা করেন যে এই লাফোর্ডের পাদ্রিটি কে, যাকে নিয়ে তারা এরকম রহস্য করছেন, ব্যাকরণের দোষ হয় কি? উত্তর পেলেন, আরে না না, কোনো সত্যিকারের পাদ্রির কথা হচ্ছে না। ইনি আমাদেরই একজন প্রতিবেশী। কয়েক বছর আগে আমাদের ওখানকার ল্যাফোর্ড আবি নামে একটা বড় সম্পত্তি কিনে গ্যাট হয়ে বসেছিলেন। লোকটির নাম কার্সওয়েল। স্ত্রীর পানে চোখ টিপে সম্পাদক তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বন্ধু বুঝি? এই প্রশ্নটা যেন কথা স্রোতের আগল খুলে দিল। জানা গেল মিস্টার কার্সওয়েলের ব্যাপারে বিশেষ কিছুই জানার বা বলার নেই। তিনি যে কি করেন তা কেউই জানে না। তার বাড়ির কাজের লোকেরা বিশ্রী মানুষ। তিনি নাকি নিজেই কি একটা ধর্ম প্রবর্তন করেছেন। সারাদিন তারই অজানা সব আচার অনুষ্ঠানে মেতে থাকেন। লোকটি বেজায় বদমেজাজি, কখনো কাউকে নাকি ক্ষমা করেন না। তার মুখ দেখলেই ভয় লাগে। এখানে বাড়ির কর্তা মৃদু আপত্তি জানালেও গিন্নির গলার জোরে সে আপত্তি ভেসে গেল। তার আচার আচরণে দয়া মায়ার কোনো চিহ্ন কখনো দেখা যায় না। আর যে কাজের পিছনে তিনি থাকেন তাতে তার বিটকেল বুদ্ধির ছাপ রেখে যান। আহা, ভদ্রলোকের প্রতি একটু সুবিচার তো তুমি করবে নাকি? সেই যে স্কুলের বাচ্চাদের ডেকে উনি খাইয়েছিলেন, সে কথা ভুলে গেলে? ভুলে যাব? সে কি ভোলার মতো ব্যাপার যে ভুলে যাব? ভাগ্যিস তুমি কথাটা তুললে। শোনো, ফ্লোরেন্স লোকটি কি যে বজ্জাত তা এই ঘটনাটা শুনলেই তুমি বুঝতে পারবে। ল্যাফোর্ড অ্যাবি কিনে তাতে বসবাস শুরু করার পর প্রথম শীতে আমাদের মহানুভব প্রতিবেশী তার প্যারিসের পাদ্রিকে, আমাদের প্যারিস আলাদা হলেও ওই পাদ্রি আমাদের পরিচিত, চিঠি লিখে জানালেন যে তার কাছে কিছু নতুন ধরনের ম্যাজিক লণ্ঠনের স্লাইড আছে। একদিন সেগুলো তিনি প্যারিস স্কুলের বাচ্চাদের ডেকে দেখাতে চান। পাদ্রি একটু অবাকই হয়ে গেলেন, কারণ এর আগে মিস্টার কার্সওয়েলের ব্যবহার থেকে কখনো এরকম মনে হয়নি বাচ্চাদের তার খুব পছন্দ। বরং সবসময় তিনি গজগজ চেঁচামেচি করেছেন বাচ্চাদের নিয়ে। বাচ্চারা অনুমতি ছাড়া তার সম্পত্তির মধ্যে ঢুকেছে, এই সব হ্যানত্যান। যাই হোক, আমাদের বন্ধু পাদ্রি অবাক হলেও রাজি হলেন। একটা সন্ধ্যা ঠিক করা হলো। সেদিন গ্রামের ছেলেদের তদারক করতে তাদের সঙ্গে নিজেও গেলেন কার্সওয়েলের বাড়ি। পরে তিনি আমাদের বলেছিলেন যে ঈশ্বরকে তিনি ধন্যবাদ দেন যে সেই সন্ধ্যায় তার নিজের ছেলেমেয়েরা ওই বাড়িতে পা রাখেনি। তারা আবার তখন অন্য একটা বাচ্চাদের পার্টিতে আমাদেরই বাড়িতে ছিল।
কারণ মিস্টার কার্সওয়েল সেদিন ঠিক করেই রেখেছিলেন গ্রামের বেচারা বাচ্চাগুলোকে ভয় দেখিয়ে পাগল করে দেবেন। যথেষ্ট সময় আর সুযোগ পেলে তা করেও ফেলতেন নিশ্চয়ই। প্রথম দিকে ব্যাপারটা তত ভয়ের কিছু ছিল না। শুরুর দিকে রেড রাইডিং হুডের গল্প ছিল, তাতেও নেকড়েটাকে দেখে ছোট বাচ্চাদের অনেকেই এমন ভয় পেল যে তাদের ঘরের বাইরে নিয়ে চলে যেতে হলো। মিস্টার ফারার বলেন, কার্সওয়েল দূর থেকে ভেসে আসা একটা অদ্ভুত নেকড়ের ডাক দিয়ে সে গল্প শুরু করেছিলেন। মনে হচ্ছিল যেন সত্যিই নেকড়ে ডাকছে। তেমন বীভৎস শব্দ তিনি নাকি জীবনে আর শোনেননি। যেসব স্লাইড দেখানো হলো সেসব যেমন আশ্চর্য রকমের নতুন, তেমনই জ্যান্ত। মিস্টার ফারার অনেকক্ষণ ধরে দেখেও বুঝতে পারলেন না কার্সওয়েল কোথা থেকেই বা সেগুলো জোগাড় করেছেন আর কিভাবেই বা সেগুলো কাজ করে। সময় যত গড়াতে থাকলো একের পর এক গল্পে ভয়ের পারদও তত চড়তে থাকলো, আর বাচ্চারা অবাক হয়ে ভয়ে আস্তে আস্তে একদম চুপ মেরে গেল। শেষে একটা স্লাইডের সিরিজ দেখালেন কার্সওয়েল, যেটায় দেখা গেল একটা ছোট্ট বাচ্চা তার বাড়ির মানে লাফোর্ডের বিস্তীর্ণ বাগান ভেদ করে সন্ধেবেলায় দৌড়াচ্ছে। ঘরের প্রত্যেকটি বাচ্চা ছবিতে দেখেই লাফোর্ডের বাগান চিনতে পারল। ছবির বাচ্চাটা দৌড়াচ্ছে আর তাকে গাছগাছালির ফাঁক দিয়ে লাফাতে লাফাতে তাড়া করছে একটা অচেনা সাদা মূর্তি। ক্রমে বাচ্চাটা দৌড়াতে পারল না। মূর্তিটা গাছের আড়াল ছেড়ে বেরিয়ে এসে বাচ্চাটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছিন্ন ভিন্ন করে দিল। না, অন্য কিভাবে যেন মেরে ফেলল। মিস্টার ফারার বললেন, তার মনে হয়েছিল যেন জেগে জীবনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন দেখছেন। তাহলে একবার ভাবো বাচ্চাগুলোর মনের অবস্থা কি হয়েছিল। ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি এবার কার্সওয়েলকে কড়া করে বলতে বাধ্য হলেন যে এইভাবে বাচ্চাদের ভয় দেখানো চলতে পারে না। তাতে উত্তর পেলেন, তা আপনি বলছেন যখন, তখন সিনেমা বন্ধ করে খোকা কুকুদের এবার বাড়ি গিয়ে ঘুমোনোই ভালো। এই বলেই কার্সওয়েল একটা বোতাম টিপে অন্য একটা স্লাইড চালু করে দিলেন, আর পর্দা ভরে উঠল বিভৎস সব গা ঘিনঘিনে সাপ, ব্যাঙ, বিচ্ছু, কেন্ন আর নানা রকম ডানাওয়ালা পোকামাকড়দের ছবিতে। মনে হতে লাগলো এবার যেন সেগুলো পর্দা ছেড়ে বেরিয়ে এসে সামনে বসে থাকা বাচ্চাদের গায়ে উঠতে চাইছে। আর তার সঙ্গে খসখসে ঝরঝর করে সে কি ঝড়ের মতন আওয়াজ। বাচ্চারা সইতে পারল না। সবাই মিলে ভয় পেয়ে একসঙ্গে ঘরের বাইরে বেরোতে গিয়ে একে মারে তাকে ধরে, একে অপরকে মারিয়ে দুর্ভার করে পালালো। সে এক বিশ্রী অবস্থা। ভালোই চোট আঘাত লেগেছিল তাদের বেরোতে গিয়ে। রাত্রে বোধহয় দু চোখের পাতা কেউ এক করতে পারেনি। গ্রামে তো তারপর ঢিঢি পড়ে গিয়েছিল। বাচ্চাদের মায়েরা মিস্টার ফারারের ওপরেই এক হাত নিয়েছিল। ল্যাফোর্ড অ্যাবিতে যার তার ঢোকার অনুমতি নেই তাই। নইলে বাচ্চাদের বাবারা এতদিনে ল্যাফোর্ডের একটা কাচের জানলাও আস্ত রাখত কিনা সন্দেহ। তো এই হলেন মিস্টার কার্সওয়েল, আমাদের ল্যাফোর্ড আব্রির পাদ্রী। এবার তোমরাই ভেবে দেখো এই লোককে বন্ধু হিসেবে লাভ করার জন্য আমরা কেমন মুখিয়ে আছি। আমার মতে একজন বড় ধরনের অপরাধীর যা যা গুণ থাকা উচিত তা সবকটি এই কার্সওয়েলের মধ্যে পুরো মাত্রায় আছে। এই লোকের বিষ দৃষ্টিতে একবার যে পড়বে তার প্রতি আমার সমবেদনা রইল। সম্পাদক গম্ভীর মুখে ভুরু কুঁচকে বসেছিলেন, যেন কিছু একটা মনে করার চেষ্টা করছেন। এবারে ধীরে ধীরে বলে উঠলেন, আমি যার কথা ভাবছি এ কি সেই লোকই, নাকি আমি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছি? আচ্ছা, কিছু বছর আগে, তা প্রায় বছর 10 হবে, এরই কি হিস্ট্রি অফ উইচক্রাফট নামের একটা বই বের হয়েছিল? এই সেই লোকই বটে। সেই বই কিরকম বদনাম করেছিল সেটাও নিশ্চয়ই তোমার মনে আছে। মনে থাকবে না আবার? সবচেয়ে কড়া সমালোচনা যে করেছিল তাকেও আমি চিনতাম, তুমিও চিনতে তাকে। জন হ্যারিংটনকে মনে আছে? সেই যে আমরা যখন জনসে পড়তাম তখন সেও পড়তো ওখানে, মনে পড়ে?
দিব্যি মনে পড়ে, কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে আসার পর তার আর কোনো খবর পাইনি। হঠাৎ একদিন শুনলাম তার অপঘাতে মৃত্যু হয়েছে। অপঘাতে মৃত্যু? কি হয়েছিল? গাছ থেকে পড়ে ঘাড় ভেঙে গিয়েছিল, কিন্তু সে যে গাছে উঠেছিল কি করতে সেটাই রহস্য। পুরোটা একটা ধাঁধার মতো আমার কাছে। সে যে খুব দৌড়ঝাঁপ করতে পছন্দ করত এমন তার নয়, তাই না? হে, তার মধ্যে কোনো খামখেয়ালিপনাও কারোর নজরে পড়েনি কোনোদিন। এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই ভালোবাসত, শ্রদ্ধাও করত। সন্ধে গাঢ় হয়ে আসার পর গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিল। ত্রিসীমানায় ভবঘুরে পাগল মানে সন্দেহযোজক কোনো লোকই ছিল না। হঠাৎ নাকি ছাতা টুপি ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করে, শেষ পর্যন্ত হাতের সামনে ওই গাছে চড়ে বসে। আর সেই গাছটাও চড়ার পক্ষে খুব সুবিধাজনক নয়। পথের ধারে ঝোপের মধ্যে থেকে গজিয়ে ওঠা একটা টেরা বেঁকা গাছ, তারই একটা মরা ডাল ভেঙে পপাচ্চা মমার চা। পরের দিন সকালে লোকে দেখে সে ঘাড় মোটকে পড়ে আছে, সারা মুখে কল্পনার অতীত ভয়ের ছাপ। বোঝাই যাচ্ছিল কোনো কিছুর থেকে বেদম তারা খেয়েই এই অবস্থা। কেউ বলে হিংস্র কুকুর, আবার কারো মতে কোনো চিড়িয়াখানা থেকে পালানো কোনো বন্য জন্তুতে তারা করেছিল, কিন্তু সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিসে যে তারা করেছিল তার রহস্যই রয়ে গেছে। এ হলো 89 সালের ঘটনা। জনের ভাই হেনরি, তাকেও আমি চিনি, কিন্তু তুমি বোধহয় চিনবে না। সেও কেমব্রিজে ছিল। সে তখন থেকে তার দাদার অপমৃত্যুর হদিশ করার একনিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মতে এই ঘটনার পেছনে নির্ঘাত কোনো 2 নম্বরই আছে। তবে আমার তা মনে হয় না। এই সোজাসাপটা ঘটনার পেছনে আবার কারো হাত যে কিভাবে থাকবে আমার মাথায় আসে না। খানিকক্ষণ এ কথা সে কথার পর কথা আবার ঘুরে এলো সেই হিস্ট্রি অফ উইচক্রাফটে। বন্ধুবর জিজ্ঞাসা করলেন, তুমি নিজে বইয়ের পাতাটি উল্টে দেখেছো? তা দেখেছি বই কি, রীতিমতো পড়েই দেখেছি। লোকে যতটা খারাপ বলে বইটা কি সত্যিই ততটা খারাপ? লেখার বাঁধন বা বইয়ের কাঠামোর দিক থেকে যদি বলতে হয়, হ্যাঁ একদমই খাজা। কাজেই প্রাপ্য গালাগালি বইটা খেয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা হলো ওটা একটা আপাদ মস্তক অশুভ শয়তানি বই। লোকটা ওতে যা যা লিখেছে নিজে তা বর্ণে বর্ণে বিশ্বাস করে, এবং আমার বিশ্বাস বইয়ে লেখা ওইসব অপবিত্র কার্যকলাপের অধিকাংশই ও নিজে হাতে কলমে করেছে। আমি শুধু হ্যারিংটনের সমালোচনাটাই পড়েছি, সেটাই মনে পড়ছে। সত্যি বলছি, আমি যদি এই বইয়ের লেখক হতাম তবে আমার সাহিত্য রচনার বাসনা চিরদিনের মতো ঘুচে যেত ওই সমালোচনা পড়ার পর। কোনোদিনও মাথা উঁচু করে আর দাঁড়াতে হতো না। এর ক্ষেত্রে যে প্রতিক্রিয়া সেরকমটা একেবারেই হয়নি তা তো বেশ বুঝতে পারছি। ওহো, 3:30 বেজে গেল, এবার তো আমায় উঠতে হয়। তাহলে বাড়ি ফেরার পথে সম্পাদকের স্ত্রী বললেন, আমি কিন্তু মনে প্রাণে চাইছি লোকটা যেন কোনোভাবেই না জেনে ফেলে যে তার প্রবন্ধ ফিরিয়ে দেওয়ার পিছনে ড্যানিং এর হাত আছে। তেমন সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। ডানিং নিজে বলবে না নিয়মের গোপনীয়তার কারণে, আর আমরাও ঠিক একই কারণে ওর নাম প্রকাশ করব না। কার্সওয়েল নিজে এখনো নামটা জানে না, কারণ এই বিষয়ে ডানিং এর কোনো লেখা এখনো প্রকাশিত হয়নি। শুধুমাত্র একটাই রাস্তা আছে যাতে কার্সওয়েল নামটা জানতে পারে। ব্রিটিশ মিউজিয়ামে যারা এইসব অ্যালকেমি ইত্যাদির উপর পাণ্ডুলিপি বইপত্র ঘাটাঘাটি করে পড়াশোনা করে, তাদের যদি সে জিজ্ঞাসা করে তবে এক ডানিং এর নাম তার সামনে আসতে পারে। তা আমি তো আর সেই সব লোককে জনে জনে গিয়ে বলতে পারি না যে তারা যেন ঘুণাক্ষরেও ডানিং এর নাম না করে। তাহলেই বরং ডানিং এর নাম করে তারা কথা বলবে বেশি। আশা করি এই রাস্তাটা ধরার কথা কার্সওয়েলের মাথায় আসবে না। কিন্তু কার্সওয়েল অতি ধুরন্ধর ব্যক্তি।
এই গেল গল্পের ভূমিকা। ওই সপ্তাহেই দিন কয়েক পর একদিন বেশ সন্ধ্যা করে এডওয়ার্ড ডানিং তার গবেষণার জায়গা অর্থাৎ ব্রিটিশ মিউজিয়াম থেকে ফিরছিলেন তার শহরতলির বাড়িতে। সেখানে তিনি দুই প্রবীণা পরিচারিকার সযত্ন তত্ত্বাবধানে তোফা আরামে একাই থাকেন। তার ব্যাপারে আমরা ইতিমধ্যে যা জেনেছি তার বেশি আর বলার কিছু নেই। আমরা বরং তার বাড়ি ফেরা নিতান্ত নিরামিষ পথ ধরে তার সঙ্গেই চলতে থাকি। ট্রেনে চেপে ডানিং তার বাড়ির 1-2 মাইলের মধ্যে পৌঁছে যান। তারপর ইলেকট্রিক ট্রামে চড়েন। সেই লাইন তার বাড়ির 300 গজ দূরে শেষ হয়। সেদিন ট্রামে চড়ার সময় তার হাতে পড়াশোনা করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু আলো ছিল এতই কম যে তার জানলার শার্সিতে লাগানো বিজ্ঞাপনগুলো ছাড়া আর কিছুই তিনি পড়তে পারছিলেন না। সাধারণত এই লাইনের জানালায় সাঁটানো বিজ্ঞাপনগুলো একটানা দেখতে দেখতে তার মাথায় অনেক চিন্তার উদয় হয়। সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আজ পাইরেটিক স্যালাইনের বিজ্ঞাপনে মিস্টার ল্যাম্পলোর সঙ্গে একজন স্বনামধন্য কেসির চটকদার কথোপকথন ছাড়া আর কোনো বিজ্ঞাপনেরই বোধহয় তার কল্পনা শক্তিকে উজ্জীবিত করে তোলার ক্ষমতা নেই। না, ভুল হলো। ওই যে কামরার একদম শেষ প্রান্তে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, হলদে জমির উপর বড় বড় নীল অক্ষরে লেখা। এত দূর থেকে জন হ্যারিংটন নামটা ছাড়া আর কিছু পড়তে পারলেন না ডানিং। আর যেন একটা তারিখ লেখা আছে। জানার মতো এমন কিছু নয়, তবু নিছক কৌতূহল বশেই কামরা ফাঁক হয়ে গেলে ডানিং উঠে গেলেন বিজ্ঞাপনটা পরীক্ষা করে দেখতে। কষ্ট করে উঠে দেখতে যাওয়া সার্থক হলো। এটার 5টা বিজ্ঞাপনের মতো সাদামাটা গতে বাঁধা নয়। লেখা রয়েছে, অ্যাশব্রুকের দ্য লরেলস নিবাসী জন হ্যারিংটন এফএসের স্মৃতির উদ্দেশ্যে, মৃত্যু 18 সেপ্টেম্বর 1889, সময় দেওয়া হয়েছিল 3 মাস। গাড়ি থামলো। ডানিং নীল অক্ষরগুলোর মধ্যে তলিয়ে গিয়েছিলেন। কন্ডাক্টরের ডাকে তার হুঁশ ফিরল। এই বিজ্ঞাপনটা দেখতে খেয়ালই করিনি। দেখো কেমন অদ্ভুত নয় বিজ্ঞাপনটা। কন্ডাক্টর খুব ধীরে ধীরে বিজ্ঞাপনটা পড়ল, তারপর ঘাড় নাড়তে নাড়তে বলল, এটা তো আগে দেখিনি। কিসের আরো না কি এটা? কি মস্করা মারছে নাকি? একটা ঝাড়ন বের করে তাতে লালা লাগিয়ে সে শার্টসিটা মুছল। প্রথমে ভিতরের দিকে, তারপর বাইরে থেকে, তারপর ঘুরে এসে বলল, যাচ্ছেই না। তারপর কি দিয়ে লিখেছে একবারে যেন পাকাপাকি ভাবে কাঁচের ভেতরে লেখাগুলো লিখে দিয়েছে। ডানিং দস্তানা দিয়ে ভালো করে লেখাগুলোর উপরে ঘষে কন্ডাক্টরের সঙ্গে একমত হতে বাধ্য হলেন। তাকে বললেন, এসব বিজ্ঞাপনের দেখাশোনা কে করে? এগুলো লাগানোর অনুমতি কে দেয়? একটু খোঁজ করে দেখো তো। ঠিক এই সময় ড্রাইভার হাঁক পারল, ও জর্জ, তাড়াতাড়ি করো না, হ্যাঁ সময় কি অডেল নাকি? বিরক্ত মুখে জর্জ বলল, আরে দাঁড়াও, এখানে আমরা মরছি লেখার জ্বালায়, আর তুমি ঠিকই রে মাথায় এসে দেখো কি হয়েছে কাঁচের মধ্যে। কাছের আবার ঘোড়ার ডিম কি হলো? বলে ড্রাইভার এসে দেখল। দেখে মাথা চুলকে বলল, এ আবার কি? হ্যারিংটনটা আবার কে? ডানিং বললেন, আমি বলছিলাম কি, তোমাদের এই বিজ্ঞাপনগুলো লাগানো হয় কারণ অনুমতিতে, সেটা একটু খোঁজ নিয়ে তার সঙ্গে একবার এই বিজ্ঞাপনের কথা বললে ভালো হয়। তা স্যার, সে তো হয় আমাদের কোম্পানির অফিসে। যতদূর জানি মিস্টার টিমস এ কাজ দেখাশোনা করেন। আজ রাত্রিরে ফিরে গিয়ে তার সঙ্গে একবার এই কথা নিয়ে কথা বলবো খন। আপনাকে কাল জানিয়ে দেব, যদি আপনি কাল আমাদের গাড়িতে আসেন। সেদিন সন্ধ্যার ঘটনা এই। ডানিং তারপর খুঁজে পেতে বের করলেন যে অ্যাশব্রুক জায়গাটা ওয়ারউইকশায়ারে। পরের দিনও ডানিং শহরে গেলেন। গাড়ির কামরায় সেই একই গাড়ি, সেই একই কামরা। এমন ঠিক থেকে ভিড় যে তিনি কন্ডাক্টরের সঙ্গে কথাই বলতে পারলেন না। শুধু এইটুকু বুঝলেন যে বিজ্ঞাপনটা আর নেই। কিন্তু ব্যাপার এখানেই শেষ হলো না। সূর্য ঢলে পড়ার সময় রহস্যময়তার মাত্রা 1 পোঁচ বাড়ল। সেদিন ফেরার সময় তিনি ট্রামে এলেন না। বোধহয় ধরতে পারেননি, কিংবা
হেঁটে আসাই মনস্থ করেছিলেন। সন্ধ্যা যখন বেশ গাঢ় হয়েছে, ডানিং নিজের স্টাডিতে বসে কাজ করছেন। এক পরিচারিকা এসে খবর দিল যে ট্রাম কোম্পানি থেকে দুজন এসেছে কি যেন জরুরি ব্যাপারে তার সঙ্গে কথা বলতে। বিজ্ঞাপনের কথাটা ডানিংয়ের মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। তিনি তাদেরকে ভিতরে ঢাকলেন। বোঝাই যাচ্ছে যে তারা সেই ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া আর কেউ নয়। জল খাবারের পর্ব সমাপ্ত হলে ডানিং তাদের জিজ্ঞাসা করলেন মিস্টার টিমসের সেই রহস্যময় বিজ্ঞাপনের ব্যাপারে বক্তব্য কি। নেই তো এলুম আপনার বাড়ি স্যার। কন্ডাক্টর কাচুমাচু মুখে বলল, টিমস তো ব্যাপারটা শুনেই উইলিয়ামসকে যা নয় তাই বলতে থাকলেন, জানেন তো। কেবল বলেই গেলেন যে ওরকম কোনো বিজ্ঞাপন কোনোদিনও আসেও নি, কেউ দিতেও বলেনি, পয়সাও দেয়নি, লাগানোও হয়নি নাকি, মানে কিছুই নেই। আমরা কি বোকার মতন সময় নষ্ট করছি কেউ। তো আমি বললুম, তা বেশ মিস্টার টিমস, তাই যদি হয় আপনি একবার নিজে এসেই দেখুন না কেন। আরো বললুম, এখানে যদি নাই থাকে তখন আমাদের যা প্রাণে চাই করবেন, হাতে মাথা কাটবেন, কিচ্ছু বলবো না। আপনি এসে নিজের চোখেই দেখে যান না। তা তিনি বললেন, যাবো তো, এক্ষুনি যাবো, চলো চলো চলো। আপনিই বলুন। লেখাটা তো আপনিও দেখেছেন, দেখেননি? হলদে কাঁচে বড় বড় করে লাল রঙের হ্যারিংটন ম্যারিংটন লেখা ছিল। এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই না বলুন? সেই আমি ঝাড়ুন দিয়ে মুছলুম, লেখাটা গেল না। আমি বললুম, যেন একবারে কাঁচের ভেতরে লেখা দিয়েছে। আপনিও স্যার ছিলেন তো ওখানে, তাতে আপনিও সায় দিলেন, তাই তো? হ্যাঁ তাই তো, সায় দিয়েছিলাম তো। তারপর কি মিস্টার টিমস আলো নিয়ে কামরার ভেতরে ঢুকলেন? না, উইলিয়ামসকে বললেন আলো নিয়ে বাইরে দাঁড়াতে। বললেন, কই আমার 7 রাজার ধন এক মানিক, কই? যার কথা বলে বলে মাথা খেয়ে ফেললে সে জিনিসটি কই? এখানে নেই তো। এই তো বলে আমি বিজ্ঞাপনটার উপরে হাত রেখে দেখাতে গেলুম। এই অবধি বলে কন্ডাক্টর যেন দম নিতে একটু থামলো। ডানিং বললেন, হ্যাঁ তো, লেখাগুলো ছিল না? সার্সি ভেঙে গিয়েছিল। ভেঙে? না স্যার, ভাঙায় কোনো গল্পই নেই। লেখাগুলো কি বলি স্যার, আর ছিলই না স্যার। সে যে আপনি দেখলেন না, সে নীল নীল লেখা কাঁচের ভেতরে যেন উবে গেছে। বাপের জন্মে এমন জিনিস দেখিনি স্যার। এই উইলিয়ামও দেখেছে কিনা তা আমি আর কি বলবো। মুখ্য মানুষ বলে তো আর কিছু লাভ নেই, কিছু হবে না স্যার। মিস্টার টিমস কি বললেন? কি বলতে বাকি রাখলেন বলুন তো আমাদের? মুখে যা আসে তাই বলতে লাগলেন। অবশ্যই তারা দোষ দেওয়া যায় না। আমরাই বলেছিলুম কি, তখন দেখেছিলুম আপনি ওই বিজ্ঞাপনের লেখাগুলো টুকে রাখছেন। তা টুকে নিয়েছিলাম বটে, এখনো রয়েছে সেই লেখা আমার কাছে। তোমরা কি চাও আমি মিস্টার টিমসের সঙ্গে দেখা করে এই লেখাগুলো ওকে দেখাই? ওই যে দেখেছো, আমি তোমাকে বলিনি। এবারে উইলিয়াম বলে উঠল, তোমায় বলি না আমি সব সময় জর্জ, খাঁটি ভদ্রলোকের দেখা পাওয়া শক্ত বটে, কিন্তু তারা আসে। আমি যখন বলেছিলাম যে উনি সজ্জন মানুষ, চলো ওর কাছে। ভুল বলেছিলাম কিনা মিলিয়ে নাও এবার। থাক উইলিয়াম, আমার স্যারের সামনে এরকম গোবরেন দেওয়ার দরকার নেই তোমার। আমি তো তোমার কথা মতোই এসেছি নাকি স্যার। আপনার সময় নষ্ট করতে চাইনি স্যার, কিন্তু আপনি যদি একবার কাল আমাদের অফিসে গিয়ে মিস্টার টিমসকে বলে আসেন, মানে আপনি নিজের চোখে কি দেখেছেন আর কি, তাহলে আমরা আপনার গোলাম হয়ে থাকি স্যার। আসলে কি জানেন তো, গালাগাল যা খাওয়ার সে তো খেয়েইছি, তার গায়ে লাগে না। কিন্তু বড় কর্তাদের মাথায় যদি একবার ঢোকে যে সন্ধ্যের ঝোঁকে আমরা দুজন চোখের ভুলে যা নয় তাই দেখেছি, তাহলে তো তারা ওই 2-2 4 করেই নেবেন বলুন। আর আমাদের যে 1 বছরের ভেতর কোনো গতি হবে না তা তো ভগবানই জানে। মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি স্যার। চাকরি সংক্রান্ত এসব গুরুত্বপূর্ণ আলোচনায় নিমগ্ন হয়ে তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করতে করতে জর্জ আর উইলিয়াম বেরিয়ে গেল। মিস্টার টিমস ডানিং এর চেনা মুখ। পরের দিন তার সঙ্গে দেখা করে ডানিং নিজের অভিজ্ঞতা জানিয়ে তার অবিশ্বাসের ভাব অনেকটাই কমাতে সক্ষম হলেন। কোম্পানির খাতায়
উইলিয়াম আর জর্জের নামের পাশেও কোনো কালো দাগ পড়ার আর সম্ভাবনা রইল না। বিজ্ঞাপন রহস্যের কিন্তু কোনো সুরাহা হলো না। পরের দিন সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটল যে ডার্নিং এর মনে এই আজব ব্যাপারটা সম্পর্কে আগ্রহ আরো জেগে বসল। সন্ধ্যার সময় ক্লাব থেকে বেরিয়ে তিনি ট্রেন ধরার পথে হাঁটছেন। এমন সময় খেয়াল করলেন তার সামনেই একটু দূরে পথের উপর বিজ্ঞাপনের কাগজ হাতে একজন ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে। আর 5টা ব্যবসার বিজ্ঞাপনের ফেরিওয়ালারা যেরকম জনবহুল এলাকা বেছে নেয়, তাদের বিজ্ঞাপনের বেশি কাটতির জন্য সেরকম জায়গা বাছেনি। সত্যি বলতে কি, তার দিকে এগোতে এগোতে ডার্নিং তাকে একটি বিজ্ঞাপন কোনো পথচারীকে দিতে দেখলেন না, যেমনটা ঠিক এই ধরনের ফেরিওয়ালারা করে থাকে। কিন্তু তিনি দ্রুত চলতে চলতে তার সামনে পৌঁছতেই সে একটা পাতলা কাগজ তার হাতে গুজে দিল। বিজ্ঞাপনটা নেওয়ার সময় ডার্নিং এর হাতে তার হাত একটু ঠেকে গিয়েছিল। তাতেই তার মনে হলো কেমন যেন শক লাগলো। তিনি শিউরে উঠলেন। হাতটা যেন অত্যাধিক খড়খড়ে আর গরম। হাঁটতে হাঁটতেই ঝটিতি তিনি ফেরিওয়ালার দিকে ফিরে তাকালেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। অন্তত মনে পড়ার মতো কিছু মুখ বা মুখের কোনো ছাপ তার মনে পড়ল না। জোর কদমে পা চালাতে চালাতে পিটপিটে কাগজটার দিকে চোখ দিতেই নীল রঙের কাগজের উপর বড় বড় অক্ষরে হ্যারিংটন নামটা ডাইনিংয়ের চোখে পড়ল। চমকে উঠে মাঝপথে দাঁড়িয়ে পড়ে তিনি পকেট হাতড়াতে লাগলেন চশমার জন্য। ঠিক পর মুহূর্তেই পাশ দিয়ে একজন হন্তদন্ত হয়ে চলা লোকের ধাক্কায় কাগজটা তার হাত থেকে পড়ে গেল। ডার্নিং অনেক খুঁজেও আর সেটা দেখতে পেলেন না। দৌড়ে কয়েক পা পিছিয়ে গেলেন তিনি, কিন্তু কোথায় সেই পথচারী আর কোথায় বা সেই ফেরিওয়ালা? পরের দিন খানিকটা খিচড়নো মেজাজ নিয়েই ডার্নিং ব্রিটিশ মিউজিয়ামের বিশেষ পুঁথিপত্রের পাণ্ডুলিপির ঘরে গিয়ে বসে হার্লি 3586 ও আরও কিছু দরকারি পুঁথি আনাতে দিলেন। কিছুক্ষণ পরে সেগুলো এলে তিনি বাছাই করে যেটা সর্বাগ্রে লাগবে সেটা সামনে রেখে খুলে বসেছেন। এমন সময় মনে হলো যেন পিছনে কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকলো, মিস্টার ডার্নিং, মিস্টার ডার্নিং। চকিতে ফিরে তাকাতে গেলেন ডার্নিং, আর তাড়াহুড়োয় হাত লেগে তার কাগজপত্রে ভর্তি পোর্টফোলিও মেঝেতে পড়ে গেল। পিছন ফিরে কিন্তু তিনি চেনা কাউকে দেখতে পেলেন না। শুধু ঘরের দায়িত্বে থাকা সংগ্রহশালার কর্মচারী তাকে দেখে স্মিত মুখে মাথা নাড়ল। ডার্নিং নিচু হয়ে ছড়িয়ে থাকা কাগজপত্র তুলতে থাকলেন। সব কাগজ জড়ো করে নিজের কাজে মন দিতে যাবেন, ঠিক তখন পিছনের এক টেবিল থেকে এক শক্তপোক্ত চেহারার ভদ্রলোক, তিনি নিজের কাজ শেষ করে তার সব সরঞ্জাম গুছিয়ে তুলে উঠেই পড়েছিলেন। এসে ডার্নিং এর কাঁধে আলতো হাত রেখে, মাফ করবেন, এইটা বোধহয় আপনার, বলে একটা চৌকো কাগজ বাড়িয়ে ধরলেন। হ্যাঁ হ্যাঁ, আমারই বটে, ধন্যবাদ। ভদ্রলোক ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেদিনই সন্ধ্যাবেলা কাজের শেষে লাইব্রেরিতে থাকা একজন কর্মচারীর সঙ্গে কথা বললেন ডার্নিং। সকালে দেখা সেই লম্বা চড়া ভদ্রলোকটির কথা তিনি জিজ্ঞাসা করলেন সেই তরুণ কর্মচারীটিকে। তরুণ কর্মচারী বললেন, ওর নাম মিস্টার কার্সওয়েল। এই তো গত সপ্তাহে উনি জিজ্ঞাসা করেছিলেন অ্যালকেমির ওপর বিশেষজ্ঞ কে কে আছেন। তা আমি আপনার নাম করে বললাম যে সারা দেশে এক আপনিই আছেন। উনি নিশ্চয়ই আপনার সাথে আলাপ করে খুব খুশি হবেন। দেখি একদিন ওকে ধরবো। না না, অমন কাজও করবেন না, আমি ওকে এড়াতে পারলে বাঁচি। ও তাই বুঝি? তা উনি এখানে কমই আসেন, আপনার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা কমই। সেদিন বাড়ি ফেরার পথে ডার্নিং এর বারবার মনে হতে থাকলো, কেন কে জানে আজকে যেন অন্যান্য দিনের মতো মজ করে সন্ধ্যাটা একলা কাটানোর ইচ্ছেটা তার হঠাৎ উবে গেছে। অত্যন্ত অস্বস্তিকর অথচ অনির্দেশ্য কি যেন একটা, ধরাছোঁয়ার বাইরে অবর্ণনীয় কিছু একটা, যেন তার আর বাকি জগতের মধ্যে পাঁচিল তুলে দাঁড়াচ্ছে, তাকে আস্তে আস্তে গ্রাস করছে। ট্রেনে এবং ট্রামে তিনি আজ লোকজনের যত কাছে পারা যায় ঘেঁষে থাকতে চাইলেন, কিন্তু বিধি বাম, আজকে দুই যানবাহনই প্রায় ফাঁকা বললেই চলে।
কন্ডাক্টর জর্জ যেন চিন্তান্বিত, বারবার যাত্রীদের সংখ্যা গুনে চলেছে, যেন কি এক গভীর হিসেব মেলাতে পারছেন না। বাড়ির দোরগোড়ায় পৌঁছে ডানিং দেখা পেলেন তার পারিবারিক চিকিৎসক ডাক্তার ওয়াটসনের। আপনার বাড়ির ব্যবস্থাপনা সব তছনছ করে দিতে হলে বলে দুঃখিত মিস্টার ডানিং, কিন্তু কিছু করার ছিল না। আপনার 2 পরিচারিকাই শুয়ে পড়েছে, তাদের হাসপাতালে পাঠাতে হলো। মানে বলেন কি? কি হয়েছে? সব দেখে তো মনে হচ্ছে টোমেন পয়জনিং, পচা খাবারের থেকে বিষক্রিয়া। তা আপনার পেটে তো সে বেশ গিয়েছে বলে মনে হচ্ছে না। গেলে আপনি আর চলে ফিরে বেড়ানোর অবস্থায় থাকতেন না। যাই হোক, ওরা ঠিক হয়ে যাবে জলদি। হায় হায়, এমনটা হলো কি করে? আমায় ওরা যা বলেছে তা হলো, বিকেলে ওদের খাবার সময় এক ফেরিওয়ালা এসেছিল, তার কাছ থেকে ওরা নাকি চিংড়ি না কাঁকড়া কি যেন কিনেছিল। অদ্ভুত ব্যাপার জানেন, আমি খোঁজ নিয়ে জানলাম পাড়ায় আর কোনো বাড়িতে কিন্তু এরকম কোনো ফেরিওয়ালা আসেনি। আপনাকে আর তখন খবর পাঠাতে পারেনি। তা বৌদের বাড়ি ফিরতে একটু সময় লাগবে। সে যাই হোক, পরের কথা পরে ভাবা যাবে। আজ রাত্রে আপনি আমার বাড়িতে খাবেন, ঠিক 8টায় চলে আসবেন, কিন্তু আর অত চিন্তা করবেন না। যাক, বাড়িতে দুর্ভোগ এলেও আর মাথায় দুশ্চিন্তার বোঝা চাপলেও অন্তত সন্ধেবেলাটা একলা কাটানোর হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল। পাড়ায় নতুন আসা ডাক্তারের বাড়িতেই সন্ধ্যাটা বেশ ভালোই কাটিয়ে ডানিং যখন তার নিঝুম বাড়িতে ফিরলেন, তখন ঘড়ি দেখাচ্ছে 11:30। সে রাতটা একেবারেই তার মনে সুখ স্মৃতি হয়ে থেকে যাওয়ার মতো করে কাটল না। আলো নিভে গেছে, নিকষ কালো অন্ধকার। ডানিং খাটে শুয়েছেন, কিন্তু তার চোখে ঘুম নেই। তীর্থের কাকের মতো তিনি অপেক্ষা করছেন কখন ভোর হবে আর ঘর ঝাড়ু দেওয়ার মেয়েটি তাকে গরম জল দেওয়ার জন্য আসবে। এমন সময় স্পষ্ট শুনতে পেলেন তার কাজের ঘরের দরজা খোলার আওয়াজ, কিন্তু তারপর দালান বেয়ে কোনো পায়ের শব্দ ভেসে এলো না। অথচ দরজা খোলার আওয়াজটা নিশ্চিতভাবেই অস্বাভাবিক। কোনো চোর টোর নাকি? কারণ ডানিংয়ের বেশ ভালোই মনে আছে রাত্রে কাগজপত্র গুছিয়ে লেখার টেবিলের মধ্যে রেখে বেরিয়ে আসার সময় তিনি দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। সাহস করে নয়, বরং লজ্জার মাথা খেয়ে কিছুটা ভয়ে ভয়ে ডানিং রাত পোশাক পরেই বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে সিঁড়ির রেলিং ধরে ঝুঁকে কান পেতে রইলেন। কিছু যদি আরো শোনা যায়। নিশ্ছিদ্র অন্ধকার, নিস্তব্ধ রাত্রি। একটা গরম হাওয়ার দমকা এসে তার মুখে ধাক্কা মেরে গালের উপর কয়েক মুহূর্ত খেলা করে গেল। চমকে পিছিয়ে এসে ডানিং ঠিক করলেন বাকি রাতটা ঘরে ঢুকে দরজা এঁটে খাটে বসে কাটানোই শ্রেয়। কিন্তু গোদের উপর বিস্ফোরা এই পাড়ার লোকের গভীর রাতে আর আলোর দরকার হয় না, সেরকম কোনো খবর শহরতলির কিপ্টে বিদ্যুৎ কোম্পানি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, নাকি ডানিংয়ের বাড়ির বিদ্যুতের মিটারই খারাপ, কে জানে। মোট কথা সব কটা আলো একসঙ্গে দপদপ করে নিভে গেল। এমতাবস্থায় যে কেউ স্বাভাবিকভাবেই চাইবে হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজে আগুন জেলে ঘড়ি দেখতে। আর ডানিং জানতেও চাইছিলেন যে আর কতক্ষণ এই আতঙ্কের প্রহর তাকে গুনতে হবে। অতএব প্রায় প্রতিবর্ত ক্রিয়াতেই তিনি বালিশের তলায় পরিচিত স্থানটির পানে হাত বাড়ালেন। শুধু হাতটা বালিশ অব্দি পৌঁছল না, তার বদলে হাতটা যাতে ঠেকলো সেটা তার মতে একটা মুখ। সে মুখে দাঁত আছে, লোম আছে, এবং পরে তিনি জোর গলায় বলেছিলেন সে মুখ কোনো মানুষের নয়। পর মুহূর্তেই তিনি ঠিক কি বললেন বা করলেন তা বলতে পারি না। যখন তার ধরে প্রাণ এলো তিনি দেখলেন যে ধরফরানো বুকে হাত চেপে ধরে পাশের একটা ফাঁকা ঘরের দরজা আটকে দরজায় কান চেপে তিনি বসে আছেন। সেই দুর্বিসহ রাতের বাকিটাও ওইভাবেই কেটে গেল। ডানিং দরজায় কান পেতে রইলেন যদি আর কোনো নড়াচড়ার শব্দ শোনা যায়, কিন্তু আর কিছুই হলো না। সে রাত্রে উৎকর্ণ হয়ে ভয় কাঁপতে কাঁপতে রাত কাটল। ভোর হতে বুকে সাহস এনে ডানিং চোরের মতো নিজের ঘরে ঢুকে দেখলেন
দরজা হাট করে খোলা, জানলার খড়খড়ি সব খোলা। আগের দিন খড়খড়ি নামানোর সময় হওয়ার আগেই কাজের লোকদের শরীর খারাপ হয়েছিল, ফলে সেগুলো আর নামানোই হয়নি। অর্থাৎ রাত্রে কারো ঘরে থাকার চিহ্ন মাত্র নেই। ঘড়ি ও বালিশের তলায় যথাস্থানে পাওয়া গেল, যেখানে যেমনটি থাকার তেমনটিই আছে, কোনো ব্যত্যয় নেই। শুধু কাঠের আলমারির পাল্লা জোড়া ক্যাচ ক্যাচ করে খুলে যাচ্ছে আপনা থেকেই, তবে সেটাও আলমারির নিজস্ব অভ্যাস। খিড়কি দরজায় ঘন্টা বাজলে ডানিং বুঝলেন ঝাড়ুদার নিয়ে এলো। তিনি যেন বুকে বল ফিরে পেলেন। তাকে দরজা খুলে দিয়ে গোটা বাড়িতেই খানা তল্লাশি চালালেন তিনি, কিন্তু কোনো ফল পেলেন না। খারাপ আরম্ভের সঙ্গে তাল মিলিয়ে গোটা দিনটাই ডানিংয়ের কাটল খুঁড়িয়ে খুঁড়িয়ে। মিউজিয়ামে যেতে তিনি সাহস পেলেন না। সংগ্রহশালার কর্মচারী যাই বলুক না কেন, কার্টসওয়েলের হঠাৎ সেখানে এসে হাজির হতে বাধা কোথায়? তার মনের এখন যা অবস্থা, তাতে ডানিং এখন কোনো ঝোঁকগুরুটে অচেনা লোকের মুখোমুখি হতে পারবেন না। তার নিজের বাড়ি দুর্বিষহ হয়ে উঠেছে গত রাত্রের পর থেকে, আর আবারও ডাক্তারের ঘাড়ে গিয়ে চাপতেও তার সৌজন্যে বাঁধল। নার্সিং হোমে তার খানিকটা সময় কাটল এবং সেখানে গিয়ে তার 2 পরিচারিকারই স্বাস্থ্যের উন্নতির খবর পেয়ে এই দুঃসময়ে অন্তত খানিকটা আশ্বস্ত হলেন। দুপুরে খাওয়ার সময় ক্লাবে গিয়ে সেখানে সবার সম্পাদকের দেখা পেয়ে মনটা তার আর একটু ভালো হলো। খাওয়ার সময় ডানিং বন্ধুকে নিজের মানসিক দুরবস্থার কথা অনেকটা বললেও বুকের উপর পাথরের মতো চেপে বসে থাকা আসল কারণটা কিছুই খুলে বলতে পারলেন না। হে কি দুঃখের কথা, দেখো দেখি। কাজ করো, বুঝলে আমরা তো একাই আছি বাড়িতে, তুমি আমাদের সঙ্গে এসে থাকো না কেন? আর কোনো কথা নয়, সেই ভালো হবে। তুমি আর বেশি কিছু বলো না, বিকেলের মধ্যেই আমাদের বাড়িতে দরকারি জিনিসপত্র সব পাঠিয়ে দাও। সম্পাদক বললেন। ডানিং আর সহ্য করতে পারছিলেন না। আবার একটা রাত ওই ফাঁকা বাড়িতে কাটাতে হবে ভাবলেই তার হাত পা পেটের ভিতর সেধিয়ে যাচ্ছিল। তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে এসে সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে গেলেন। বন্ধু ও বন্ধু পত্নীর সামনে উপস্থিত হলে পরে ডানিংয়ের বিধ্বস্ত চেহারার পূর্ণ রূপ দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তারা ডানিংকে আনন্দে রাখার জন্য যথাসাধ্য করতে কসুর করলেন না। সে প্রচেষ্টা যে সম্পূর্ণ বিফলে গেল তা বলা যায় না, কিন্তু কিছুক্ষণ পর যখন 2 বন্ধু একলা বসে ধূমপান করতে গেলেন, তখন ডানিং আবার মনমরা হয়ে গেলেন যেন। হঠাৎ তিনি বলে উঠলেন, জানো গেটন, আমার মনে হয় সেই তুকতাক যেন অ্যালকেমিস্ট লোকটা জানতে পেরে গেছে যে আমি তার প্রবন্ধটা খারিজ করেছিলাম। এমন ধারণা তোমার হলো কি করে? ডানিং তার সঙ্গে সংগ্রহশালার লোকটার যা কথা হয়েছে তা আদ্যপান্ত বললেন। শুনে গম্ভীর মুখে ডানিংয়ের সন্দেহের সঙ্গে একমত হওয়া ছাড়া গেটনের আর কিছু করার রইল না। তাতে যে আমার খুব কিছু আসে যায় তা নয়, কিন্তু কখনো যদি তার মুখোমুখি হই একটা বিশ্রী ঝামেলা লেগে যেতে পারে। লোকটা খুব সুবিধের নয় বলেই মনে হচ্ছে। আবার কিছুক্ষণ কথা বন্ধ হয়ে সব চুপচাপ। ডানিংয়ের বিষণ্ণ ভাব আর অস্থিরতা যেন ক্রমবর্ধমান, তা গেটনের চোখ এড়ালো না। একটা সময় তিনি সোজাসুজি জিজ্ঞাসাই করে বসলেন ডানিংয়ের মনের অস্বস্তিকর মূল কারণটা ঠিক কি। ডানিং যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কাউকে কথাটা বলে মনটা হালকা করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। ফ্যাকাশে হেসে বললেন, জন হ্যারিংটন নামে একজনের ব্যাপারে তুমি কিছু জানো? গেটন ডানিংয়ের মুখে হ্যারিংটনের নাম শুনে এমন স্তম্ভিত হয়ে গেলেন যে তার মুখ থেকে মৃদু স্বরে একটা কেন ছাড়া কিছু বেরোলো না। ডানিং তখন কল কল করে সবিস্তার বলে গেলেন তার অভিজ্ঞতা। বললেন কি ঘটেছে তার সঙ্গে ট্রামের কামরায়, রাস্তায় এবং তার নিজের বাড়িতে। বললেন কেমন করে একটা নারকীয় ভয়, হতাশা, দুঃখ মেশানো কষ্টকর অনুভূতি তার জীবনী শক্তি শুষে নিয়ে তাকে আস্তে আস্তে গিলে ফেলছে বলে তার মনে হচ্ছে, অথচ তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুই করতে পারছেন না তিনি। সবার শেষে আবার ঘুরে এলেন সেই প্রশ্নে যা তার মুখের আগল খুলে দিয়েছিল। গেটন কি বলবেন বুঝে উঠতে পারলেন না। হ্যারিংটনের মৃত্যুর ঘটনা খুলে বলাই হয়তো এক্ষেত্রে উচিত, কিন্তু ডানিংয়ের মনের অবস্থা এই মুহূর্তে ভঙ্গুর
আর হ্যারিংটনের ঘটনাও এমন কিছু সুখশ্রাব্য আনন্দের গল্প নয়। তাছাড়া তার নিজের মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই দুটো আপাত বিচ্ছিন্ন ঘটনার যোগসূত্র কি কার্সওয়েলের মধ্যে লুকোনো রয়েছে? সম্মোহনের প্রভাব বলে বিজ্ঞানসম্মতভাবে গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইলেও যেন নিজের মনই বলে উঠছে যে কোথাও একটা গলদ রয়ে যাচ্ছে। অনেক ভেবেচিন্তে গ্যাটন স্থির করলেন যে আজ রাত্রে স্ত্রীর সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করবেন। ততক্ষণ পর্যন্ত সত্যিটা ঢাকা থাকলে ক্ষতি নেই। হ্যারিংটন আর তার লেখাপত্র সম্পর্কে দু একটা মামুলি কথা ডানিংকে জানিয়ে তিনি এটুকুই বলবেন যে তাকে তিনি ক্যামব্রিজে চিনতেন। 1889 সালে হঠাৎই সে মারা যায়। রাত্রে মিসেস গেটনকে সমস্ত কথা খুলে বলে এখন কি করণীয় তার পরামর্শ চাইতেই তিনি সোজা যে রাস্তাটা দেখিয়ে দিলেন সেটা এতক্ষণ সম্পাদক মশাইয়ের চোখের সামনেই খোলা পড়ে থাকা সত্ত্বেও তিনি দেখতে পাননি। তার অর্ধাঙ্গিনী তাকে জন হ্যারিংটনের ভাই হেনরির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে গতদিন তারা যে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তাদের মাধ্যমে হেনরি হ্যারিংটনের নাগাল পাওয়া মোটেই শক্ত নয়। সে যদি খ্যাপা পাগলা গোছের লোক হয়, ডানিং একটু কিন্তু কিন্তু করে বললেন। সে কথাও বেনিট্রাই ভালো বলতে পারবে। স্থির হলো পরের দিনই মিসেস গ্যাটন এ ব্যাপারে কথা বলতে বেনিটদের বাড়ি যাবেন। কিভাবে কোন পরিস্থিতিতে হেনরি হ্যারিংটন আর এডওয়ার্ড ডানিংয়ের দেখা হলো তার বিশদ বিবরণ জেনে আমাদের লাভ নেই, বরং প্রথম সাক্ষাতে তাদের দুজনের কি কথা হলো সেটা জানতেই আমাদের আগ্রহ। আলাপ পরিচয় হওয়ার পর ডানিং হেনরি হ্যারিংটনকে জানালেন কি অদ্ভুতভাবে জন হ্যারিংটনের নামের সঙ্গে তার পরিচয় ঘটেছে। পাশাপাশি তার নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বললেন। তারপর তিনি হ্যারিংটনকে জিজ্ঞাসা করলেন যে বিবরণ তিনি এতক্ষণ শোনালেন তার বিনিময়ে হ্যারিংটন তার দাদার মৃত্যু সংক্রান্ত কোনো বিশেষ কথা স্মরণ করে তাকে বলতে পারেন কিনা। সমস্ত ঘটনা শুনে হ্যারিংটন থ হয়ে গিয়েছিলেন বটে, কিন্তু তার উত্তর আসতেও দেরি হলো না। দুর্ঘটনাটা ঘটার বেশ কিছুদিন ধরে জন খুব বিচলিত ছিল তা বুঝতে পেরেছিলাম। তবে সে উদ্বিগ্ন ভাবটা একটানা ছিল না, মৃত্যুর ঠিক আগেও নয়। তার প্রধান উদ্বেগ ছিল এই যে কেউ যেন সবসময় তার পিছু পিছু ঘুরছে। তবে সে কল্পনাপ্রবণ ছিল বটে, কিন্তু এরকম প্রায় পাগলামি নামান্তর বিদঘুট কল্পনা শিকার সে আগে কখনো হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। আমার দৃঢ় বিশ্বাস তার মৃত্যুর পেছনে কারো বদমাইশি আছে, এবং আপনার অভিজ্ঞতা শুনে আমারও সেই বিশ্বাস হচ্ছে। দাদা চলে যাওয়ার ঠিক আগের দিনগুলোর সঙ্গে আমি আপনার অভিজ্ঞতার মিল পাচ্ছি। আমি নিজে কি দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন? মনে হয় পেয়েছি, তবে সেটা খুবই আবছা। আপনার দাদা মৃত্যুর আগে একটা বইয়ের কঠোর সমালোচনা করেছিলেন বলে শুনেছি। ঘটনাচক্রে সম্প্রতি আমি সেই বইয়ের লেখকের বিরাগভাজন হয়েছি। লোকটার নাম নিশ্চয় কার্সওয়েল। মোক্ষম ধরেছেন। হ্যারিংটন পিছনে হেলান দিয়ে বসে বললেন, এবার আর কোনো সন্দেহই রইল না আমার মনে। আপনাকে তবে খুলেই বলি, দাদার একটা কথা থেকে আমার নিশ্চিন্ত ধারণা হয়েছিল যে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন তার সব সমস্যার মূলে রয়েছে ওই কার্সওয়েল। যদিও তার নিজের কাছেও ব্যাপারটা ছিল আপাতভাবে অবিশ্বাস্য। যেসব কথা আপনাকে বলতে চলেছি আমার মনে হয় তার সঙ্গে দাদার এবং আপনার পরিস্থিতির গভীর সম্পর্ক আছে। দাদা ছিলেন গান বাজনা পাগল মানুষ। শহরে কোনো কনসার্ট, জলসা, মেহফিলের খবর পেলেই সে ছুটে যেত। মৃত্যুর মাস দিনের আগে থেকে একটা কনসার্ট থেকে ফিরে এসে আমার হাতে একটা অনুষ্ঠান সূচিটা দিয়ে বলল, আজ তো এটা হারিয়ে কি বিপদেই পড়তে চলেছিলাম। আমারটা কখন কোথায় পড়ে গেছিল কে জানে। পকেট হাতড়াচ্ছি, সিটের তলায় খুঁজে দেখছি। এমন সময় আমার পাশের সিটের ভদ্রলোক আমায় এইটা ওর নিজেরটা দিয়ে বললেন আমি রেখে দিতে পারি, ওরা দরকার পড়বে না বলেই ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে চিনিও না, জানিও না। লম্বা চওড়া চেহারা, পরিষ্কার করে কামানো মুখ। এটা যদি হারিয়ে একটা অনুষ্ঠান দেখতে না পেতাম কি হতো বলো দেখি। হ্যাঁ, গাঁটের কড়ি খরচা করে অনেকটা অনুষ্ঠান ছুটি কিনে নেওয়া যেত,
কিন্তু এতে করে দেখো পয়সাও খরচা হলো না, আবার দরকারি কাগজটাও পেয়ে গেলাম। পরে এক সময় দাদা আমাকে বলেছিলেন যে কনসার্টের শেষে হোটেলে ফেরার পথে সেই দিন সারা রাত ধরে তিনি প্রচণ্ড অস্বস্তির মধ্যে গিয়েছিলেন। আমি অনেক পরে এইসব ঘটনার টুকরোগুলো জোড়া লাগাতে আরম্ভ করি। এর কয়েকদিন পর দাদা তার সমস্ত অনুষ্ঠান সূচি নিয়ে একদিন বসেছিল। সব একসঙ্গে বাঁধিয়ে রাখার ইচ্ছা ছিল দাদার, ওই বিশেষ দিনের অনুষ্ঠানটা। আমি তখনও সেটাকে ভালো করে খেয়ালই করিনি কোনো দিন। একদম শুরুর দিকে পাতার মধ্যে একটা ছোট চৌকো কাগজ পাওয়া গেল। কাগজটা খুব যত্ন সহকারে লাল আর কালো রঙে কি সব যেন লেখা, আমার ধারণা রুনিক অক্ষর। দাদা বলল, এ মনে হচ্ছে আমার পাশের সেই ভদ্রলোকের জিনিস, কোনো লেখার নকল মনে হচ্ছে। যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, এ তো ফিরিয়ে দিতে হয়, কিন্তু এখন তার ঠিকানা খুঁজে পাই কি করে? এই নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা হলো আমাদের। তবে আমরা দুজনেই একমত হলাম যে এই জিনিসের জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়াটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বরং দাদা খুব শিগগিরই পরের কনসার্টে যাবে, সেখানে ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই তার দেখা হবে, তখন তাকে কাগজটা দিয়ে দিলেই চলবে। এতক্ষণ কাগজটা অনুষ্ঠান সূচির বইটার ওপরেই খোলা পড়েছিল। আমরা আগুনের ধারে বসেছিলাম। সেই সন্ধ্যে থেকেই ঠান্ডা পড়েছিল আর খুব কনকনে হাওয়া বইছিল সেদিন। হাওয়ার চোটে হয়তো দরজাটা খুলে গিয়ে থাকবে, যদিও দরজা খুলেছিল বলে আমি টেরও পাইনি। এক ঝলক হাওয়া এসে, তাও আবার গরম হালকা হাওয়া, কাগজটাকে এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে সোজা আগুনে ফেলে দিল। ছোট্ট একটা পাতা, যেমন না আগুন লাগা অমনি দপ করে জ্বলে ওঠা, হুঁশ করে ছাইয়ের সঙ্গে মিলে গেল চিমনির মধ্যে দিয়ে। আমি বললাম, যা, আর তো কাগজটা ফেরত পাবে না তুমি। কি হবে? তাকে ফেরত দেবে কি করে? দাদা খানিকক্ষণ কিছু বলল না, তারপর হঠাৎ করে চটে উঠল। সে আমি জানি, কিন্তু সে কথা এতবার করে বলার কি আছে শুনি? আমি অবাক হয়ে বললাম, আমি যে কথাটা তোমাকে একবারে বেশি বলিনি। দাঁত খিচিয়ে বলে উঠল, তোমার একবার তাহলে 4 বারে হয়, কি বলো? এটা এমন বিশেষ কিছু ঘটনা নয়, তবু এটার কথা এমনি আমার মনে থেকে গিয়েছিল। মুদ্রা কথায় আসি, কার্সওয়েলের যে বইটার সমালোচনা করেছিল আমার হতভাগ্য দাদা, সেটা কি আপনি পড়েছেন? অবশ্যই আপনার পড়ার কথাও নয়, আমি পড়েছি। দাদার মৃত্যুর আগে ও পরে প্রথমবার একসঙ্গে পড়েছিলাম আমরা। পড়তে পড়তে ঠান্ডা ইয়ার্কি ছাড়া আর কিছুই আমার মাথায় আসেনি। লেখার কোনো ছিঁড়িছাপ নেই, ব্যাকরণের যা পর্বত সমান ভুল, এক ঝলক দেখলে অক্সফোর্ডের যে কোনো লেখাপড়া জানা লোক মাটির ভেতর সেরিয়ে যাবে। তার উপর লোকটার জ্ঞানের বহর, ওহ, সে কি আর বলবো, কি নেই তার ঝুলিতে। প্রাচীন লোককথা, পুরাণের কাহিনী, গোল্ডেন লিজেন্ডসের বিভিন্ন গল্প। আজকের দিনও কোথায় কি সব বিভৎস আচার অনুষ্ঠান হয়ে চলছে, এই সমস্ত বই সে শুধু পড়েছে আর খবর রেখেছে। আর শুধু তাই করে সে ক্ষান্ত হয়নি, সব মিলিয়ে মিশিয়ে একদম জগাখিচুড়ি বাকিয়েছে। না, আমি বলছি না যে এগুলো এক একটার সঙ্গে আর এক একটা মেলানো যায় না, কিন্তু লেখকের তো সেরকম ভাবে সেগুলো জুড়তে আনা চাই রে বাবা। এই লোকটা সেসবের ধারই ধারেনি। এই লোকই এক নিঃশ্বাসে গোল্ডেন লিজেন্ডস, দ্য গোল্ডেন বাউলের নাম করে আর বলে কি না সে দুটো বইকে সমানভাবে বিশ্বাসও করে। কহতব্য নয় মশাই, সে এক জঘন্য ব্যাপার। তো যাই হোক, ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি একবার বইটা খুলে বসেছিলাম। পড়ে খারাপ লাগাটাই বাড়লো, কমলো না। কিন্তু আমার মনে একটা ভাব জাগলো। আপনাকে তো আগেই বলেছি আমার সন্দেহের কথা, যে কার্সওয়াল আমার দাদার ক্ষতি সাধন করতে চেয়েছিল। শুধু তাই নয়, আমার দাদার মৃত্যুর জন্য সেই দায়ী। এ বই আমার সেই সন্দেহকে আরো গাঢ় করে তুলেছে। অত্যন্ত অশুভ অমঙ্গলজনক এ বই, মারণ উচ্চারণের আলোচনায় ভর্তি। একটা পরিচ্ছদ আছে যেখানে লোকটা অন্যের মন পাওয়ার জন্য কিংবা অন্য কাউকে অন্য পথে সারানোর জন্য লোকের উপর রুমেন মন্ত্র প্রয়োগ করার কথা লিখেছে। আর সেই দ্বিতীয় কথাটা যেন বিশেষ করে গুরুত্ব পেয়েছে। আর এমন ভাবে লিখেছে যার থেকে স্পষ্ট মনে হয় এই ব্যাপারে তার হাতে কলমে জানা আছে, মানে সিদ্ধহস্ত বলতে পারেন। সমস্ত কথা খুলে বলার সময় এখন নেই, তবে এইটুকুই বলি যে অনেক ভেবেচিন্তে আমার প্রত্যয় জন্মালো যে সেদিন কনসার্টের
যে সদাশয় ভদ্রলোকটির সঙ্গে দাদার আলাপ আলো হয়েছিল সে কার্সওয়েল ছাড়া আর কেউই নয়। আমার সন্দেহ, না সন্দেহের চেয়েও বেশি বিশ্বাস, যে এই কাগজের টুকরো এই পুরো ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা জড়িয়ে রয়েছে। আমার বিশ্বাস কাগজটা যদি দাদা কোনো রকমে ফেরত দিয়ে দিতে পারতেন তবে আজও তিনি বহাল তবিয়তে আপনার সামনে বসে থাকতেন। এই হলো আমার বক্তব্য। এবার আপনি বলুন, আমার এই ঘটনা যোগ করার মতন আপনার কিছু বলার আছে কিনা? জবাবে ড্যানিং তার ব্রিটিশ মিউজিয়ামের বইয়ের ঘরের অভিজ্ঞতার কথা বললেন। আপনি দেখেছেন ভালো করে সে কাগজ? দেখেননি? কি সর্বনাশ! দেখুন দেখুন, এক্ষুনি দেখুন, এক্ষুনি দেখতে হবে, আমাদের খুঁটিয়ে দেখতে হবে। দুজনে মিলে ডানিং এর ফাঁকা বাড়িতে ফিরলেন। বাড়ি ফাঁকা কারণ পরিচারিকা দুজন এখনো হাসপাতাল থেকে ফেরেনি। ডানিং এর কাগজপত্র রাখার পোর্টফোলিওয় ধুলো জমেছে, আর তার ভিতরেই রাখা আছে তার নোটস টোকার অগন্তি খুদে খুদে চৌকো কাগজ। তিনি সেটা হাতে তুলে নিতেই সেই কাগজপত্রের তারার মধ্যে থেকে একটা পিটপিটে সরু কাগজের টুকরো সাত করে বেরিয়ে এসে তীরের মতো খোলা জানলার দিকে ভেসে চলল। কিন্তু হ্যারিংটন বাঘের মতো লাফিয়ে গিয়ে দরাম করে জানলা বন্ধ করে খপ করে কাগজটা চেপে ধরলেন। তারপর বললেন, ঠিকই ভেবেছিলাম। সাবধান ডানিং, মনে হচ্ছে দাদা মৃত্যুর আগে যে কাগজটা পেয়েছিলেন এটা ঠিক তারই মতো। এই কাগজটা খুব নিরীহ বলে বোধ হচ্ছে না, অন্তত আপনার পক্ষে তো নয়। আলোচনা গড়ালো অনেকক্ষণ। কাগজের টুকরোটাকে তন্ন তন্ন করে পরীক্ষা করলেন দুজনে। হ্যারিংটন যেমন বলেছিলেন লেখার অক্ষরগুলো রুনি বটে, কিন্তু দুজনে কেউই তার পাঠোদ্ধার করতে সমর্থ হলেন না, বা অন্য কোথাও লেখাটা টুকে রাখতেও সাহস পেলেন না। পাছে তাতে রুনিক লিপিতে লেখা ওই মন্ত্রের অশুভ শক্তি আরও প্রবল হয়ে ছড়িয়ে পড়ে। কাজেই ওই কাগজে রুনিক হরফে যে ঠিক কী বার্তা দেওয়া হয়েছিল, কাকেই বা দেওয়া হয়েছিল, সেসব কথা আজও রহস্যাবৃতই রয়ে গেছে। ডানিং আর হ্যারিংটন দুজনেরই দৃঢ় বিশ্বাস জন্মালো যে ওই রুনিক মন্ত্র লেখা কাগজের কাজ হলো যার কাছে সেটা থাকবে এক পরম অবাঞ্ছিত আর চরম ক্ষতিকর এক অশুভ শক্তিকে তার সর্বক্ষণের সঙ্গী করে তোলা। অভিশপ্ত কাগজটাকে স্বস্থানে ফিরিয়ে দেওয়াই যে মুক্তির একমাত্র উপায়, সেই বিষয়ে দুজনেই একমত হলেন। এও বুঝতে পারলেন যে অভিশপ্ত ব্যক্তি অর্থাৎ ডানিং নিজের হাতে যদি কাগজটা তার লেখককে হস্তান্তর করেন তবেই সাপমুক্ত হওয়ার ব্যাপারে 16 আনা নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেটা করতে গেলেও যথেষ্ট চালাকির প্রয়োজন, কারণ ডানিংয়ের চেহারা কার্সওয়েলের বিলক্ষণ পরিচিত। চেহারা বদলে ফেলার জন্য ডানিংয়ের সাধের দাড়ি যে কামিয়ে ফেলতেই হবে তা এক প্রকার নিশ্চিত। কিন্তু এত সব করার পরেও যথেষ্ট সময় পাওয়া যাবে তো? তার আগেই মাথার উপর বজ্র নেমে আসবে না তো? হ্যারিংটন ঠিক এই সময় বললেন যে হাতে সময় ঠিক কতটা আছে সেটা গণনা করে বের করা খুব শক্ত বোধ হয় হবে না। তার খুব ভালোই মনে আছে যে কনসার্টে তার দাদার হাতে তার মৃত্যু পরোয়ানা তুলে দেওয়া হয়েছিল, তার তারিখ ছিল 18ই জুন, আর তার মৃত্যু হয় 18ই সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক তার 3 মাস পর। ডানিংও বললেন যে ট্রামের জানলার সেই রহস্যময় বিজ্ঞাপনেও 3 মাস সময় দেওয়ার কথাই লেখা ছিল। শুকনো হাসি হেসে তিনি বললেন, আমার মেয়াদ হয়তো সেই 3 মাসই। দাঁড়ান, আমার ডায়েরি দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মিউজিয়ামের ঘটনাটা ঘটার তারিখ ছিল 23শে এপ্রিল, তার মানে সময় আছে 23শে জুলাই অবধি। ব্যাস। আচ্ছা, আপনার দাদার সমস্যাটা ঠিক কিভাবে বেড়ে চলেছিল আমায় একটু বলবেন, যদি আপনার খুব অসুবিধা না থাকে? আমার জানাটা বিশেষ দরকার। হ্যাঁ, ভয় পেতেন যখন তিনি একলা থাকতেন। বলতেন কেউ যেন ওর ওপর সবসময় নজরদারি করছে। এক সময় তো এমন হলো যে আমি বাধ্য হয়ে ওর ঘরে রাত্রে শুতে আরম্ভ করলাম। তবে দাদার ভয় কিছুটা কমলো। তাও তখনও ঘুমের মধ্যে কি সব বিড়বিড় করে বকতো। কি বিড়বিড় করতো তা জেনে কি লাভ আছে বলুন? অন্ততপক্ষে আমাদের এইসব সমস্যা ভালো ভালো মিটে যাওয়ার আগে সেসব ভেবে কি বা হয়ে যাবে। যাই হোক, এইটুকু বলতে পারি আপনাকে যে শেষের কয়েক সপ্তাহের মধ্যে দাদার নামে 2টো জিনিস এসেছিল। দুটোতেই লন্ডনের কোনো এলাকার ডাকের ছাপ আর ঠিকানায় লেখা কৃত্রিম হাতের লেখা।
যেমন কোনো দোকানদার বা কোম্পানির চিঠিপত্রে থাকে। প্রথম জিনিসটা হলো পাতা থেকে টেনে হিচড়ে ছেঁড়া বিউইকের একটা উড কার্ড, একটা কার্ড খোদাই ছাপা ছবি। ছবিটা ছিল একজন লোক চাঁদনি রাতে একলা রাস্তায় ধারে হাঁটছেন আর তার পিছু পিছু নিয়েছে একটা বীভৎস দানবিক মূর্তি। ছবির তলায় কবিতার কয়েকটা লাইন ছিল বোধহয়। এসেন্ট মেরিনা কবিতার অলঙ্করণ থেকে ছেঁড়া, কারণ তার তলায় চোখ পড়েছিল কবিতার কয়েক লাইন। এমন একজনের কথা লেখা, সে কিনা পথ চলতে চলতে একবারও ঘাড় ঘোরাচ্ছে না। একজনে সিধে চলে সেজে, না ঘুরিয়ে ঘাড় পথের ওপর, কারণ সে জানে পিছে পিছে তার চলেছে নারকী ভয়ঙ্কর। দ্বিতীয় জিনিসটা এসেছিল, সেটা আর কিছুই না, একটা সাধারণ ক্যালেন্ডার, যেরকম বিভিন্ন দোকানে প্রায়শই গ্রাহকদের পাঠিয়ে দেওয়া থাকে। দাদা সেটাকে পাত্তা দেয়নি, কিন্তু তার মৃত্যুর পর আমি সেটা খুলে দেখেছিলাম। 18 সেপ্টেম্বরের পর তাতে সবকিছু ছেঁড়া ছিল। আপনি অবাক হয়ে ভাবতেই পারেন যে মনের এরকম সঙ্গীন অবস্থায় দাদা হঠাৎ মৃত্যুর দিন সন্ধ্যাবেলা একলা হাঁটতে গেলেন কি করে? উত্তর হলো, মারা যাবার দিন 10 আগে থেকে ওই নজরবন্দি থাকার অদ্ভুত অনুভূতিটা দাদার একেবারে চলে গিয়েছিল। হঠাৎ যেন আমার মনে হতে লাগলো উনি যেন একদম চাপ মুক্ত। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হলো এই যে হ্যারিংটনের এক বন্ধু কার্সলের প্রতিবেশী, তাকে দিয়ে কার্সলের গতিবিধির উপর সহজেই নজর রাখা যাবে। ডানিংকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং ওই রুনিক মন্ত্র লেখা মহামূল্যবান কাগজটিকেও সযত্নে প্রস্তুত রাখতে হবে, যাতে প্রথম সুযোগেই তাকে তার আসল মালিকের কাছে চালান করে দেওয়া যায়। তারপর দুজনে যে যার পথ ধরলেন। পরবর্তী কয়েক সপ্তাহ ডানিংয়ের মনের উপর দিয়ে যে কি চাপ গেল তা কহতব্য নয়। কাগজের টুকরোটা হাতে আসার দিন যে অদৃশ্য কারাগারের পাঁচিল তার চারদিকে গড়ে উঠেছিল বলে ডানিং অনুভব করেছিলেন, তা যেন ক্রমে বিশালতর আকার আর ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে পৃথিবী থেকে কমে কমে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তার সমস্ত সত্তাকে গিলে খেতে আসছে বলে আজ তার বোধ হতে লাগলো। অমোঘ সর্বনাশ আসন্ন। তার হাত ছাড়িয়ে পালানোর সব রাস্তা যেন সেই পাঁচিল দিয়ে বন্ধ, আর খোলা রাস্তার হদিশ দেবে এমন কেউ নেই ডানিংয়ের সামনে। তার জীবনী শক্তি, তার সমস্ত উৎসাহকে যেন শুষে নিয়ে তাকে ছিবড়ে করে ফেলছে বলে মনে হতে লাগলো ডানিংয়ের। এমনই করে বুক চাপা কষ্ট আর অদম্য উদ্বেগের মধ্যে দিয়ে মে মাস গেল। গোটা জুন মাস গিয়ে জুলাই এসে উপস্থিত হলো, কিন্তু হ্যারিংটনের কাছ থেকে সবুজ সংকেত এলো না। এই পুরো সময়টা কার্সওয়েল গ্যাট হয়ে লাফোর্ডেই বসে থেকেছেন, কোথাও নড়েননি। অবশেষে ডানিংয়ের পৃথিবীবাসের মেয়াদ ফুরোতে যখন হিসেব মতো আর 1 সপ্তাহ বাকি নেই, ঠিক তখনই তিনি হাতে পেলেন একটা টেলিগ্রাম। বৃহস্পতিবার রাত্রে বোট ট্রেনে ভিক্টোরিয়া ছাড়ছে, হাত ছাড়া যেন না হয়। রাত্রে আসছি আপনার কাছে, হ্যারিংটন। কথা মতো হ্যারিংটন এলে আরেক প্রস্ত জল্পনা হলো। ট্রেন ভিক্টোরিয়া ছাড়ে 9টায়। ডোভারে পৌঁছানোর আগে শেষ দাঁড়ায় ক্রয়ডন ওয়েস্ট স্টেশনে। হ্যারিংটন ভিক্টোরিয়াতেই কার্সওয়েলকে নজরবন্দি করে ট্রেনে উঠবেন আর ক্রয়ডনে ডানিংকে ইশারায় ডেকে নেবেন কামরায়। দরকার হলে ডানিংকে কোনো সাজানো নামে ডাকবেন। ডানিং ছদ্মবেশে থাকবেন। তার সঙ্গের বাক্স প্যাটরায় কোনো নামের আদ্যক্ষর লেখা থাকবে না, আর অতি অবশ্যই হাতের কাছে তৈরি থাকবে সেই কাগজের টুকরোটা যার জন্য এত কিছু। ডানিং ক্রয়ডন স্টেশনে যখন এসে দাঁড়ালেন তখন তার উৎকণ্ঠার পারদ মাত্রা ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে তার মাথার উপর থেকে সেই কালো ছায়াটা যেন সরে গিয়ে আধার যেন একটু হালকা হয়েছে মনে হচ্ছে, কিন্তু এই আপাত ফুরফুরে হাওয়া ডানিংয়ের কাছে অশুভ সংকেতই বয়ে আনছে। এই স্বস্তির মেজাজের হঠাৎ আবির্ভাবের কারণেই ডানিং যেন ঠিক বুঝতে পারছেন যে তার ঘোর বিপদ আর শুধুমাত্র আসন্ন নেই, সে এসে পড়েছে। তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এখন যদি কার্সওয়েল হাত ফসকে পালায় তবে সব আশার সলিল সমাধি হবে। এই ভিক্টোরিয়া থেকে ট্রেন ধরে ডোভারে যাওয়ার গুজবটা হয়তো ভাওতা, কে বলতে পারে
প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে আর প্রায় প্রতি মিনিটেই বোট ট্রেনের ব্যাপারে জানতে চেয়ে স্টেশনের প্রতিটি কুলিকে উদ্ব্যস্ত করে মারতে মারতে ডানিংয়ের ওই সময়টুকুকে জীবনের সবচেয়ে বিষবৎ 20 মিনিট বলে বোধ হতে লাগলো। অবশেষে যথাসময় ট্রেন প্ল্যাটফর্মে এলো। হ্যারিংটনকেও জানলায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারা যে একে অপরের পরিচিত এ কথা কোনোভাবেই ফাঁস হতে দেওয়া চলবে না। কাজে ডানিং লম্বা টানা বারান্দাওয়ালা বগের শেষ মাথার দরজা দিয়ে ট্রেনে উঠে আস্তে আস্তে এগিয়ে চললেন সেই কামরার দিকে, যার মধ্যে হ্যারিংটন আর কার্টসওয়েল বসে আছেন। ট্রেনে লোকজন বিশেষ নেই দেখে ডানিং মনে মনে একটু খুশি হলেন। কার্টসওয়েল সচকিত হয়ে উঠলেও ডানিংকে চিনতে পেরেছেন বলে মনে হলো না। ডানিং কার্টসওয়েলের একদম পাশের সিটে বসলেন না, একটু দূরে বসে প্রথমে একটু ভয় ভয়, তারপর ক্রমে ক্রমে সাহস সঞ্চয় করে মস্তিষ্কের প্রতিটি স্নায়ু খাটিয়ে ভাবতে লাগলেন কিভাবে বহু আকাঙ্ক্ষিত কাগজ পাচারের কাজটা সব দিক সামলে সারা যায়। কার্টসওয়েলের ঠিক উল্টো দিক, অর্থাৎ ডানিংয়ের পাশেই স্তূপাকার হয়ে পড়ে আছে কার্টসওয়েলের কোট, জামা, জোব্বা। কিন্তু তার কোনো একটা পকেটে কাগজটা ঢুকিয়ে দিলেও কোনো লাভ হবে না, অন্তত যতক্ষণ না ডানিং নিজের হাতে করে অভিশপ্ত বস্তুটি দিচ্ছেন এবং কার্টসওয়েল নিজের হাতে সেটি গ্রহণ করছেন। ততক্ষণ পর্যন্ত ডানিং কাজের সাফল্য নিয়ে কোনো মতে নিশ্চিত হতে পারবেন না। কার্টসওয়েলের একটা কাগজপত্র ভর্তি হাত ব্যাগ অবশ্যই হাতের কাছেই খোলা অবস্থায় পড়ে আছে। আচ্ছা, ওটার মধ্যে কাগজটা কোনো প্রকারে ঢুকিয়ে দিতে পারলে কেমন হয়? প্রথমে ব্যাগটা লুকিয়ে ফেলা হলো। কার্টসওয়েল যেন ব্যাগটা ফেলে রেখেই বেরিয়ে গেলেন। তারপর ডানিং কার্টসওয়েলকে ডেকে কাগজ সমেত ব্যাগটা আবার তার হাতে ধরিয়ে দিলেন। এই বুদ্ধিটা কি মন্দ? হ্যাঁ, এই মতলবটাই খাসা মনে ধরেছে। এই যেন সুবর্ণ সুযোগ নিজে থেকে তৈরি হয়ে বসে আছে ডানিংয়ের হাত লাগানোর অপেক্ষায়। ইস, যদি একবার হ্যারিংটনের সঙ্গে পরামর্শ করা যেত, কিন্তু সে তো আর হবার নয়। মিনিটের পর মিনিট কাটতে লাগলো। এর মধ্যে কার্টসওয়েল বেশ কয়েকবার উঠে খানিকক্ষণের জন্য বাইরেও গিয়েছেন। দ্বিতীয়বার তিনি দরজা খুলে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই ডানিং ব্যাগটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটা মাটিতে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় হ্যারিংটনের চোখের দিকে নজর পড়তেই থমকে গিয়ে নিজেকে নিরস্ত করলেন। হ্যারিংটন স্থির দৃষ্টিতে তাকে সাবধান করছেন, নিষেধ করছেন এমন হঠকারিতা করতে। কার্টসওয়েল দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন, যেন এই দুজনকে নিজের অনুপস্থিতির সুযোগ দিয়ে দেখতে চাইছিলেন এরা একে অপরের পরিচিত বলে বেরিয়ে পড়ে কিনা। মতলব ফলপ্রসূ হলো না, কিন্তু তিনি কামরায় ফিরে এলে স্পষ্টতই বোঝা গেল যে ভদ্রলোক বেশ বিচলিত হয়ে পড়েছেন। কেমন অসহিষ্ণু হয়ে তিনি ছটফট করতে লাগলেন। কিন্তু এরপর তৃতীয়বার যখন তিনি উঠে পড়লেন, তখন ডানিংয়ের মনে প্রবল আশার উদয় হলো। কারণটা আর কিছু নয়, ওঠার সময় কার্টসওয়েলের অজান্তে তার সিট থেকে কি একটা বস্তু ধপ করে মাটিতে পড়েছে। কার্টসওয়েল দরজা দিয়ে বেরিয়ে দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে চলে যাওয়া মাত্রই পলকের মধ্যে মাটিতে পড়ে থাকা জিনিসটা তুলে নিয়ে ডানিং দেখলেন সৌভাগ্যের চাবিকাঠি তার হাতে চলে এসেছে। তার হাতে টিকিটে ভরা একটা কুকের টিকিট কেস। যে ধরনের টিকিট কেসের পিঠে একটা ছোট খাপ থাকে, মুহূর্তের মধ্যে 7 রাজার ধন এক মানিক সেই কাগজের টুকরো মসৃণ ভাবে চলে গেল টিকিট কেসের পিঠের খাপে। গোটা ঘটনাটা চলাকালীন হ্যারিংটন দরজার সামনে দাঁড়িয়ে ব্যস্ত সম্মত হয়ে দরজার পর্দা টানটানি করতে করতে পাহারা দিয়ে গেলেন। কাজ শেষ হলো মোক্ষম মুহূর্তে, কারণ ট্রেন ততক্ষণে গতি কমিয়ে ডোভার স্টেশনে ঢুকতে শুরু করেছে। পরক্ষণে দরজা দিয়ে কার্টসওয়েল ঢুকে এলেন, আর ডানিং তার ধপধপিয়ে লাফাতে থাকা হৃৎপিণ্ডটাকে কোনো রকমে জোর করে ঢোক গিলে স্বস্থানে ফেরত পাঠিয়ে কার্টসওয়েলের হাতে টিকিট কেসটা গুজে দিয়ে বললেন, এটা কোথায় আপনার? এখানে পড়েছিল। খাপের ভিতরের টিকিটগুলোর দিকে ব্যস্তভাবে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়ার পর কার্টসওয়েলের মুখ দিয়ে বেরোলো বহু প্রতীক্ষিত উত্তর, হ্যাঁ হ্যাঁ, আমারই এটা, ধন্যবাদ আপনাকে। তিনি টিকিট কেসটা নিজের বুক পকেটে রাখলেন দেখে ডানিং পরম সন্তোষ লাভ করলেন। ট্রেন থামতে বাকি আর কয়েকটা মাত্র মুহূর্ত, চরম উৎকণ্ঠার মুহূর্ত। যদি দুর্দৈবক্রমে কার্টসওয়েল কোনোভাবে কাগজটা আবিষ্কার করে ফেলেন তাহলে কি হবে ঈশ্বরই জানেন। তার মধ্যেই দুই বন্ধু খেয়াল করলেন হঠাৎই কামরার ভিতরটা কেমন যেন ঘোর আধার করে এসে গরম হলকা ছুটতে শুরু করেছে।
কার্সওয়েলও হঠাৎ ছটফটিয়ে উঠে দলা পাকানো কোটগুলোকে কাছে টেনে নিয়ে অশান্তভাবে সেগুলো ঠেলে ফেলে দিলেন, যেন সেগুলো অসহ্য হয়ে উঠেছে তার কাছে। তারপর শটান সোজা হয়ে বসে ভ্রুকুটি করে সন্দেহের দৃষ্টিতে তিনি পালা করে দুজনের দিকে তাকাতে লাগলেন। তৎক্ষণাৎ দুই বন্ধু চোখ ফিরে ঝটপট যে যার নিজের জিনিস গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়লেন। উৎকণ্ঠায় পেট তাদের গুলিয়ে উঠছে। মনে হলো যেন কার্সওয়েল তাদের সঙ্গে কথা বলার জন্য মুখ খুলতে যাবেন, আর ঠিক তখনই ট্রেন ডোভার টাউনে এসে থামল। টাউন আর জাহাজ ঘাটার মাঝের জায়গাটা অপরিসর, তাই তাদের দুজনকেই নামার জন্য কামরার বাইরে এসে দাঁড়াতে হলো তাড়াতাড়ি। ট্রেনের যাত্রী এতই কম যে জাহাজ ঘাটায় নামার পরেও হ্যারিংটন আর ডানিংকে খানিকক্ষণ দাঁড়িয়ে যেতে হলো, যাতে কার্সওয়েল কুলির মাথায় মালপত্র চাপিয়ে নির্বিঘ্নে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাহাজে ওঠার সাঁকোর দিকে চলে যেতে পারেন। কার্সওয়েল দৃষ্টির আড়াল হতেই হ্যারিংটন প্রাণের আনন্দে ডানিংয়ের হাত চেপে ধরে ফিসফিস করে অভিনন্দন জানালেন। ফল হলো এই যে স্নায়ুচাপে পিষ্ট হতে থাকা ডানিং হাঁটু কাঁপতে কাঁপতে প্রায় অজ্ঞানী হয়ে গেলেন। হ্যারিংটন কোনো মতে তাকে দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড় করিয়ে দুপা এগিয়ে গেলেন জাহাজে ওঠার সাঁকোর দিকে, কারণ ততক্ষণে কার্সওয়েল তার মালপত্র সমেত সেখানে গিয়ে পৌঁছেছেন। সাঁকোর মুখে বসে থাকা লোকটি গম্ভীর মুখে তার টিকিট পরীক্ষা করে ছেড়ে দিল। মালপত্র নিয়ে জাব্বা জব্বা বগল দাবা করে কার্সওয়েল সাঁকো দিয়ে জাহাজের পেটের দিকে কয়েক পা এগিয়ে গেলেন। হঠাৎই টিকিট পরীক্ষক লোকটি হাঁক পারল, এই যে মাফ করবেন স্যার, আপনার সঙ্গে অন্য যিনি ছিলেন তার টিকিট দেখলাম না তো। আমার সঙ্গে অন্য লোক? কোন শয়তানের বাচ্চার কথা বলছো? হ্যাঁ? ঘর ঘরে গলায় কার্সওয়েলের চাপা গর্জন ভেসে এলো জাহাজের ডেক থেকে। লোকটি তার নিজের জায়গা থেকে ঝুঁকে পড়ে একবার তাকে ভালো করে দেখল। হ্যারিংটন শুনলেন সে নিজের মনে বিড়বিড় করে বলল, শয়তানের বাচ্চা? হ্যাঁ, তা কেমন যেন দেখলাম, কি জানি বাবা। তারপর গলা চড়িয়ে কার্সওয়েলের উদ্দেশ্যে বলল, আমারই ভুল স্যার, আপনার জামা কাপড়গুলোকেই বোধহয় ভুল করেছি, মাফ করবেন। তারপর পাশে বসে থাকা তারই এক অধস্তন কর্মচারীকে বলল, ওর সঙ্গে কুকুর টুকুর কিছু ছিল নাকি বলো তো? একা তো ছিলেন না উনি, আমার যেন মনে হলো সঙ্গে আরেকটা কেউ আছে। যাক যাক, আমাদের কি, যা আছে এখন ওই জাহাজের পেটে সে দিয়ে গেছে, এখন জাহাজের উপরে ওরা বুঝে নেবে। ওই জাহাজ ছেড়ে দিল আর হপ্তা খানেক, তারপরে ছুটি কাটাতে যাওয়ার লোকজনের ভিড় ঘাড়ের উপর হুমনি খেয়ে এসে পড়বে একদম। আর 5 মিনিট পরে দূরে বিলীন হতে থাকা জাহাজের উজ্জ্বল আলো, ডোভারের জলের ধার বেয়ে চলতে থাকা বাতি স্তম্ভের লম্বা সারি, সন্ধ্যার হিলহিলি হাওয়া আর আকাশ ফ্যাকাশে চাঁদ ছাড়া চারপাশে আর কিছু রইল না। লর্ড ওয়ার্ডেন হোটেলে এরা দুজন মুখোমুখি হয়ে বসে রইলেন অনেকক্ষণ। মাথা থেকে দুশ্চিন্তা উৎকণ্ঠা বিদায় নিয়েছে, তাও এক অদ্ভুত দোলাচলের মাঝে পড়ে পিষ্ট হচ্ছে এদের মন। একটা জলজান্ত লোককে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ন্যায়সঙ্গত হলো? কার্সওয়েলের মৃত্যু যে নিশ্চিত সে ব্যাপারে এদের কোনো সন্দেহই নেই। লোকটাকে একবার সাবধান করে দেওয়া কি উচিত নয়? হ্যারিংটন বললেন, না, যেরকম নৃশংস খুনি বলে লোকটাকে আমি ভাবি, তা যদি সে সত্যি হয় তবে আমরা যা করেছি সেটাই ন্যায্য, সেটাই তার প্রাপ্য। কিন্তু তাও যদি আপনি ভালো বোঝেন তবে, কিন্তু আপনি ওকে পাচ্ছেন কোথায় আর কিভাবেই বা সাবধান করবেন? ডানিং বললেন, অ্যাপভিলে যাচ্ছিল কার্সওয়েল, আমি খেয়াল করেছি। জোন্স গাইডে যে সমস্ত হোটেলের নাম পাওয়া যায় সেগুলোর প্রত্যেকটা যদি টেলিগ্রাম করা যায়, টিকিটের খাপ দেখুন, তাহলে একটু শান্তি পাই প্রাণে। আজ 21 তারিখ, মাঝে সময় আছে মাত্র একটা দিন, কিন্তু তাহলে আমার মনে হচ্ছে তার আশা ছেড়ে দেওয়াই ভালো, আর সে লোকের ফেরার রাস্তা নেই। সেই মতো টেলিগ্রাম লিখে হোটেলের দপ্তরে দিয়ে দেওয়া হলো তার করে দেওয়ার জন্য। সে টেলিগ্রাম গন্তব্যে পৌঁছেছিল কিনা, কিংবা পৌঁছলেও তার অর্থ উদ্ধার করা গিয়েছিল কিনা তা জানা যায় না। যেটুকু জানা যায় তা হলো একটা খবর, 23 তারিখ বিকেলে অ্যাভিলের সেন্ট উলফ্রামস চার্চের উত্তর পশ্চিম চূড়ার মেরামতির জন্য বাঁধা ভাড়া থেকে একখণ্ড পাথর সরাসরি এসে চার্চ দেখতে আসা ইংরেজ পর্যটকের মাথায় পড়ে
লোকটির তৎক্ষণাৎ মৃত্যু হয়। মেরামতির জায়গায় তখন যে কোনো রাজমিস্ত্রি বা কোনো ব্যক্তি ছিল না তাও প্রমাণিত হয়। মৃত ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র থেকে জানা যায় তার নাম কার্সওয়েল। আর একটা তথ্য আছে এই মামলায় যোগ করার মতো। কার্সওয়েলের সম্পত্তি নিলাম হওয়ার সময় হ্যারিংটন তার জিনিসপত্রের মধ্যে থেকে একটা বি উইকেট সেট কেনেন। নিলামের সময় বলেই দেওয়া হয়েছিল যে সেটা খুঁতো। তার মধ্যে পথিকার দানবের ছবির পাতাটা ছিল ছেঁড়া, ঠিক যেমনটা হ্যারিংটন আশা করেছিলেন। এর বেশ কিছুদিন পর ব্যাপার যখন সকলের মনেই বেশ থিতিয়ে এসেছে, একদিন হ্যারিংটন ডানিংকে বলতে গিয়েছিলেন যে তিনি তার দাদাকে ঘুমের মধ্যে ঠিক কী বিড়বিড় করতে শুনেছিলেন, কিন্তু তিনি বেশি কিছু বলবার আগেই ডানিং তাকে থামিয়ে দিলেন। অভিশাপ থেকে মুক্ত হলেন? এই প্রাচীন শয়তানের কাহিনীতে যারা সাহসের সঙ্গে লড়েছেন তাদের নামগুলো জেনে নিই। এডওয়ার্ড ডানিং ও জন হ্যারিংটনের ভূমিকায় দীপঙ্কর, এডিটর ও মিস্টার কার্সওয়েলের ভূমিকায় অয়ন, হোস্টের ভূমিকায় রাজাদিত্য, হোস্টের স্ত্রীর ভূমিকায় শ্রেয়সী, এডিটর্স ওয়াইফের ভূমিকায় আরজে প্রান্তিকা, মিউজিয়াম ওয়ার্কারের ভূমিকায় উজ্জ্বল, হেনরি হ্যারিংটনের ভূমিকায় অঙ্কিত, বাস কন্ডাক্টরের ভূমিকায় ঋতব্রত। খুব শীঘ্রই আমরা নতুন গল্প নিয়ে হাজির হব। আরেকটি ঘোষণা, আমরা পূর্বে যেই গল্পগুলো পর্ব আকারে প্রকাশ করেছিলাম, এবার থেকে প্রতি সপ্তাহে সেই গল্পগুলো একটি করে সব পর্ব একসাথে শুনতে পারবেন। সাথে থাকবেন। আজকের মতো বিদায়।